নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শিশু মেলার রাশ কার হাতে থাকবে, এই নিয়েই ঘাটালে ধুন্ধুমার। দেব এবং শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যে হাতাহাতি, দেবের সামনেই চলল অশান্তি, দুই পক্ষের বেশ কয়েকজন জখম। ঘাটালের এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির থেকে তারা রিপোর্ট চেয়েছে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। হাতাহাতি, মারামারি, বাঁশ লাঠি দিয়ে মার, ভাঙচুর, রক্তারক্তি কাণ্ড। রবিবার দুপুরে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। রবিবার সকালে এখানকার শিশু মেলার কমিটি তৈরি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার, সাংসদ দেবের সামনেই হাতাহাতি। শিশু মেলা রাশ কার হাতে থাকবে, এই নিয়েই অশান্তি। তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের অনুগামীদের মধ্যে তুমুল হাতাহাতি। আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক। মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা গোষ্ঠী ঝামেলার জন্য একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায়। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ, পূর্ব পরিকল্পিত। ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশু মেলার কমিটি গঠন নিয়ে। কয়েকদিন আগে এই মেলার কমিটি তৈরি করেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। সেই কমিটিতে ঘাটালের সাংসদ দেবকে রাখা হয়নি, এতে ক্ষুব্ধ দেবের অনুগামীরা। এদিন নতুন করে কমিটি তৈরির জন্য বৈঠক ডাকা হয়, সেখানেই ধুন্ধুমার। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। এই মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল, তাদের কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি যে সবাইকে নিয়ে মিটিংটা করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য। দেব শঙ্করের সংঘাত নতুন নয়, বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছয়। জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে, তোরা কি করছিস? এরপরে ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে। 24-এর ভোটে ঘাটাল থেকে লড়েন দেব, আবারও জেতেন। কিন্তু তারপরেও সংঘাত যে মেটেনি তা স্পষ্ট হয়ে গেল এদিনের অশান্তির ঘটনায়। একদিকে দেবের অনুগামী, আরেকদিকে শঙ্করের অনুগামীরা। এভাবে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। রাজ্য নেতৃত্বকে জানাবেন, বিষয়টা নিশ্চয়ই জানানো হবে। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, স্থানীয় বিষয়। দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। নিউজ 18 বাংলা। খন্দঘোষের তৃণমূল বিধায়ক তার শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ, একটা নয় দুটো বাড়িতে বিদ্যুৎ চুরি করে দিনের পর দিন চালানো হচ্ছিল লাইট, ফ্যান, আর এই নিয়েই জোর শোরগোল।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, এটা তাঁর শ্বশুর বাড়ি, দোতলা বাড়ি, কিন্তু এই বাড়িতেই লাইট জ্বলে, ফ্যান চলে হুকিং করে চুরির বিদ্যুতে। খণ্ডঘোষের তাঁতিপাড়া, এখানেই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের দুই শালা। বাড়ির সামনে দিয়ে গিয়েছে ইলেকট্রিকের তার, সেখান থেকেই হুকিং করে বিদ্যুৎ চুরি। দুটি তার ঢুকে গিয়েছে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে। অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল এটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা। না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে। দোতলা বাড়ির পাশেই মাটির বাড়ি, এটাও তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি। এখানে থাকেন বিধায়কের শ্বশুর এবং শাশুড়ি। বিদ্যুৎ চুরি করে এই বাড়িতেও জ্বলে লাইট, চলে ফ্যান। কারেন্ট আছে আমার, হুকিং করা আছে তো? হ্যাঁ, হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই আপনি রাখবেন নাকি? এরপর রাখবো না। তৃণমূল বিধায়কের বক্তব্য, এটা শ্বশুর বাড়ির বিষয়, কেউ অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আপনারা দেখলেন তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে চুরির বিদ্যুৎ। তবে এখানেই শেষ নয়, বিদ্যুৎ চুরির পর এবার আবাস তালিকার নামে বিতর্ক। আবাস তালিকায় বিধায়কের শাশুড়ি, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ির নাম রয়েছে আবাস তালিকায়। ভাবুন একবার, একদিকে ছবিতে দেখছেন দোতলা বাড়ি, এই দোতলা বাড়ি থাকার সত্ত্বেও আবাসে কেন নাম? এখানেই তো প্রশ্ন উঠছে। সার্ভের সময় পাকা বাড়ি ছিল না বলে দাবি করছেন শাশুড়ি। আপনাদের দোতলা বাড়ি দেখছি, ওটা আমার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে। ওরা আলাদা, কিন্তু আমি তো অনেকদিন আগে ধরে নাম দিতাম আমার বাড়ি। ছেলেরাও করে নাই, আর আমি ছোট অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার। এই বাড়িটাতেই থাকি সারা জীবনই, বাড়িটা যখন থেকে আমার বিয়ে হচ্ছে। সার্ভে করতে এসেছিল? হ্যাঁ। তো কি বললো তারা? বললো তো যে এই বাড়িতে আমি তো আপনাকে একটু বাড়ি পাওয়া দরকার, এই যে এই বাড়িতে আগে সারা জীবন যখন রয়েছে এই বাড়ি পাওয়া দরকার। এবার যে ছেলেরা করেছে, ছেলেরা তো আপনাকে দেখেন না। দেখেন আপনার ছেলেরা? না। আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা? হ্যাঁ, বড় মামা এখানে থাকে, ওখানে ঘরটা বাগান হয়নি বলে আছে। আচ্ছা, নাহলে এমনি ওখানে ওখানেই বড় বৌমা? শুধু হ্যাঁ, এখন ছোট বৌমা ওখানে থাকে নাকি? ছোট বৌমা থাকে। এসেছিল একবার এসেছিল। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি? অনেকদিন আগে নাম দেওয়া ছিল, হ্যাঁ, তখন ওটা মায়েদের। এনআরসি পে নাম বলে নাম আর এটা? দেওয়া আছে। এটা আমাদের। এই জায়গাও তো আপনার দাদুর নামে, তো একই তো জায়গা। না, এটা আলাদা বললো তো, এটা আলাদা বললো। আচ্ছা, বলছি প্লট আলাদা হলো, এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আর একজনকে বাড়ি করবে? আপনারা তো বিধায়কের মানে শালাবাবু না, আপনি ওনার সম্বন্ধে হন, দু ভাইয়ে করেছেন, কিন্তু আপনার বাবাও তো অংশগ্রহণ করেছিলেন বাড়ি তৈরিতে, তাই তো? মাটি বাড়িকে দেখিয়ে সামনে যে দোতলা বাড়ি, তার দিকে বাড়ি নেওয়া কি ঠিক হয়েছে? শুধুই কি নবীন চন্দ্র বাগের শাশুড়ির নাম? না, সঙ্গে রয়েছেন খণ্ডঘোষের পঞ্চায়েত প্রধানেরও নাম। আবাসে নাম খণ্ডঘোষের পঞ্চায়েত প্রধান। পাকা বাড়ি, দেখুন এনারও কিন্তু পাকা বাড়ি রয়েছে। আর পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় কেন নাম রয়েছে প্রধানের? আবেদন ছাড়াই নাম বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। নাম থাকার কথা জানার পরই তিনি বাদের জন্য, নাম বাদের জন্য আবেদন করছেন। নাম বাদের আর্জি জানানো হয়েছে, দাবি করছেন নেতা। শোনাবো আপনাদের। ঘর নেবো না বলে দিয়েছিলাম আমি। না, আমি ঘর নেবো না, আমার ঘর যখন আছে আমি ঘর নেবো কেন? মানে একটা আমি বাড়ি নিয়েছিলাম, কিন্তু তখন দাদা ইয়ে থেকে নিয়েছিলাম, কিন্তু এখন আর মনে নেই। তো আমি না, এইটা হ্যাঁ, এই বাড়িটা ছিল যখন আমি মাটির বাড়ি, গাদিনী করা আছে আমার, এটা গোটাটাই মাটির গাদিনী করা আছে। কিন্তু তখন আমাদের নেওয়া হয়েছিল, তখন প্রধান হয় নাই, আমার স্বামী প্রধান হয়নি তখন নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে দিয়েছিল পার্টি থেকে, আমাদেরকে পার্টি থেকে দিয়েছিল তখন। হ্যাঁ, এটা আমার আমাদের তো। আমি বাড়ি নেবো না, আমি বাড়ির দরকার নেই, আমি অন্যজন, আমার বাড়ি যদি অন্যজনা নিয়ে পাক সেটা আমি চাই। তখন আমরা জানি না যে আমাদের নাম আছে। না, আমি জানি না, আমরা এত গুরুত্ব নিইনি। আমাদের অলরেডি সার্ভে টিম বেরিয়েছিল, যেগুলো পাকা বাড়ি পেয়ে গেছে ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখানে কোনো কে কি ব্যক্তি আছে সেটা নেই, কার পাওয়ার যোগ্য সেটা দেখে আমাদের সার্ভেতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। যেখানে যেখানে বেশি অভিযোগ আছে ওখানে আমাদের সুপার চেকিংটা হচ্ছে, যেখানে থানা থেকে লোক যাচ্ছে এবং সিনিয়র অফিসার, এসডিও থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে সবাই, এই যে যেখানে বেশি রকম অভিযোগ পাচ্ছে সেই জায়গাতে সুপার চেকিং করে যারা ইনএলিজিবল যাদের বাড়ি রয়েছে সেগুলো পুরোটা আমরা বাদ দিচ্ছি।